বর্তমানে সোশ্যাল মিডিয়াতে সব থেকে যে বিষয়টা চর্চা হচ্ছে, আলোচনা হচ্ছে 1975 সালের বাকশাল। এটা নিয়ে বিশেষ করে দেশ বিরোধী যে গোষ্ঠী আছে বাংলাদেশে বারবার বলার চেষ্টা করছে বাকশাল ছিল গণতন্ত্র হত্যার একটা কালো অধ্যায়। শেখ মুজিব বাকশাল গঠনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে কুক্ষিগত করেছিল, হত্যা করেছিল। বাকশাল গঠনের কারণে যারা বঙ্গবন্ধুকে স্বৈর শাসক বানানোর উপচেষ্টা করে তাদের জন্য 1975 সালের 7 জুন প্রকাশিত বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যা নামক এই ঐতিহাসিক দলিল বড় একটা জবাব। বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, সংক্ষেপে বাকশাল, 1975 সালের 7 জুন প্রকাশিত সরকারি সেই গেজেটটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের যেই গুরুত্বপূর্ণ দলিল, এই দলিলের আলোকে সামান্য বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এরপর আপনারা সিদ্ধান্ত নেবেন বঙ্গবন্ধু শেখ মুজিব বাকশাল কায়েমের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছিল নাকি বাকশাল ছিল বাংলাদেশের মানুষের মুক্তির পথ। এই গেজেট স্পষ্ট করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যেটা করেছিলেন বাকশাল দ্বিতীয় বিপ্লব, এটা ছিল মূলত একটি শোষণমুক্ত, স্বনির্ভর এবং বিকেন্দ্রীভূত প্রশাসনিক ব্যবস্থা গড়ার দীর্ঘমেয়াদী পরিকল্পনা। বঙ্গবন্ধু এবং বাকশাল নিয়ে প্রচলিত নেতিবাচক প্রচারণার বিপরীতে এই দলিলের আলোকে প্রকৃত সত্য আপনাদেরকে জানতে হবে। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি এবং তৎকালীন বৈশ্বিক স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপটে পশ্চিমা ধাঁচের বহুদলীয় গণতন্ত্র অনেক ক্ষেত্রে বিশৃঙ্খলা এবং দুর্নীতির পথ প্রশস্ত করেছিল। গেজেটের প্রথম ধারায় বঙ্গবন্ধু স্পষ্ট করেছেন তার মূল লক্ষ্য ছিল শোষণমুক্ত এবং সুষম সমাজ প্রতিষ্ঠা করা। বাকশাল ছিল শোষিতের গণতন্ত্র। সমালোচকরা এটাকে ক্ষমতা কুক্ষিগত করার উপায় বললেও দলিলের পঞ্চম এবং ষষ্ঠ ধারা অনুযায়ী কৃষক, শ্রমিক, মেহনতি মানুষকে রাষ্ট্রের নীতি নির্ধারণে অংশীদার করার আইনি নিশ্চয়তা দেওয়া হয়েছিল। গণতান্ত্রিক কেন্দ্রিকতা, ডেমোক্রেটিক সেন্ট্রালিজম, এই নীতি অনুযায়ী তৃণমূল পর্যায়ে ব্যাপক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হতো, কিন্তু বাস্তবায়নের সময় শৃঙ্খলা বজায় রাখতে সবাই ঐক্যবদ্ধ থাকতো। এটা ছিল বিশৃঙ্খলা রোধের একটি কার্যকর পদ্ধতি। গেজেটের 11 এবং 12 নম্বর ধারায় বর্ণিত সাংগঠনিক কাঠামো অনুযায়ী বঙ্গবন্ধু যেই জেলা গভর্নর ব্যবস্থা চালু করেছিলেন তা ছিল একটি প্রশাসনিক বিপ্লব। এর মূল লক্ষ্য ছিল আমলাতন্ত্রের উপর জনগণের নির্বাচিত প্রতিনিধিকে বসানো, জেলার উন্নয়ন পরিকল্পনা এবং বাজেট জেলা পর্যায়ে চূড়ান্ত করা, জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের জনগণের কাছে সরাসরি দায়বদ্ধ করা। এটা কোনো স্বৈরতান্ত্রিক ব্যবস্থা ছিল না, বরং আমলাদের প্রভুসুলভ মানসিকতা ভেঙে তাদেরকে জনগণের সেবকে পরিণত করবার একটি মাধ্যম ছিল বাকশাল। গেজেটের ষষ্ঠ ধারা অনুযায়ী বাংলাদেশের যে কোনো নাগরিক যারা এই শোষণমুক্ত সমাজের আদর্শে বিশ্বাসী তারা সদস্য হতে পারতেন। বাকশালের অধীনে তৎকালীন প্রধান রাজনৈতিক দলগুলো যেমন ন্যাপ, মুজাফফর, সিপিবি স্বতঃস্ফূর্তভাবে একীভূত হয়েছিল। এমনকি বিরোধী মতাদর্শের মানুষদেরও দেশ গড়ার কাজে যোগ দিতে আহ্বান জানানো হয়েছিল। প্রথমবারের মতো সরকারি কর্মচারী এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের এই প্রক্রিয়ায় যুক্ত করা হয়েছিল যাতে রাষ্ট্রযন্ত্র এবং জনগণের মধ্যে কোনো প্রকার দূরত্ব না থাকে। অথচ বাংলাদেশের সুযোগ সন্ধানী দেশ বিরোধী গোষ্ঠী বারবার এইসব নিয়ে মিথ্যাচার করে প্রকৃত সত্যকে মুছে ফেলার চেষ্টা করা হয়, কারণ 75-এর পর দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতার মসনদে ছিল না। এই সুযোগটা তারা সঠিকভাবে কাজে লাগিয়েছে। গেজেটের 9ম এবং 10ম ধারায় ইউনিয়ন এবং প্রাথমিক কমিটি গঠনের কথা বলা হয়েছে। প্রতিটি ইউনিয়নে একটি করিয়া প্রাথমিক কমিটি গঠিত হইবে। এটি প্রমাণ করে বাকশাল ক্ষমতাকে কেন্দ্রিক না রেখে, অর্থাৎ ঢাকা কেন্দ্রিক না রেখে গ্রামের সাধারণ মানুষের দুয়ারে নিতে চেয়েছিল। গ্রামের কৃষক যখন তার এলাকায় উন্নয়ন নিয়ে সরাসরি কথা বলার সুযোগ পায় তখন তা তৃণমূলের গণতন্ত্রে রূপান্তরিত হয়। রাজনৈতিক স্বাধীনতার চেয়ে বঙ্গবন্ধু অর্থনৈতিক মুক্তিকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। বাকশালের অর্থনৈতিক দর্শনে 3টি প্রধান স্তম্ভ ছিল। 1, বাধ্যতামূলক বহুমুখী গ্রাম সমবায়, জমিজার ফসল সবার। এই নীতিতে জমির মালিক, শ্রমিক ও রাষ্ট্র 3 পক্ষই ফসলের অংশীদার হতো, ফলে কেউ অনাহারে থাকতো না। 2, দুর্নীতি নির্মূল, রাজনৈতিক নজরদারির মাধ্যমে সরকারি অর্থ তছরূপ বন্ধ করা।
3. উৎপাদন বৃদ্ধি। কৃষি ও শিল্পে রাষ্ট্রীয় ও ব্যক্তিগত মালিকানার এক ভারসাম্যপূর্ণ সমন্বয় সাধন করা। বঙ্গবন্ধুকে একনায়ক হিসেবে প্রমাণের যে চেষ্টা করা হয় তা মূলত ইতিহাসের একটা খণ্ডিত অংশ মাত্র। বাকশালের অধীনে নির্বাচন বন্ধ হয়নি, বরং পদ্ধতি পরিবর্তন করা হয়েছিল। টাকার জোরে বা দলীয় প্রভাবে নয়, বরং প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতা ও জনগণের সরাসরি ভোটে প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা ছিল বাকশালে। সংবাদপত্রের সংখ্যা কমানোর উদ্দেশ্য ছিল সম্পদের সাশ্রয় এবং হলুদ সাংবাদিকতা বন্ধ করে গঠনমূলক জাতীয় চেতনার বিকাশ ঘটানো। বেকার হওয়া সাংবাদিকদের রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতনের ব্যবস্থা করা হয়েছিল। 1975 সালের 7 জুনের এই গেজেটটি সাক্ষ্য দেয় বঙ্গবন্ধু একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। বাকশাল ছিল একটি আপদকালীন কিন্তু সুদূর প্রসারী সংস্কার ব্যবস্থা, যা দেশকে চরম নৈরাজ্য থেকে রক্ষা করে উন্নয়নের মহাসড়কে তোলার জন্য পরিকল্পিত হয়েছিল। বঙ্গবন্ধু ক্ষমতার মোহে নন, বরং শোষিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্যই এই সাহসী পদক্ষেপ নিয়েছিলেন। যারা বাকশাল নিয়ে কথায় কথায় বঙ্গবন্ধুকে বিতর্কিত করতে চান, যারা ইউনূসের 17 মাসের শাসনামলের সাথে বঙ্গবন্ধুর 71 পরবর্তী শাসনামলের সাথে মেলাতে চান, যারা 75-এর সেই বাকশালকে স্বৈরাচারী শাসন ব্যবস্থার প্রতীক হিসেবে তুলে ধরতে চান, তাদের উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে, বাকশাল নিয়ে এই 75-এর গেজেটটা পড়েন, তাহলে বুঝতে পারবেন বাকশাল ছিল বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির পথ। বাকশাল ছিল বাংলাদেশে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রথম ধাপ। এই বাকশাল পূর্ণাঙ্গভাবে গঠন করার পূর্বেই জাতির পিতাকে সপরিবারে 1975 সালের 15 আগস্ট হত্যার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি থেকে বাংলাদেশকে অনেক দূরে সরিয়ে দেওয়া হয়। যদি বাকশাল পূর্ণাঙ্গ রূপে 75-এ গঠিত হতো, তবে বাংলাদেশ আজ এই অবস্থায় দাঁড়িয়ে মালয়েশিয়া, সিঙ্গাপুর হতে পারত। কিন্তু দেশবিরোধী চক্র কখনোই সেটা হতে দেয়নি, যার কারণে জাতির পিতাকে হত্যা করা হয়েছে। তিনি আমলা এবং জনগণের মাঝে একটা সেতু বন্ধন সৃষ্টি করতে চেয়েছিলেন, আমলারা যাতে দৌরাত্ম্য দেখাতে না পারে, যার কারণে আমলারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে, যার দরুন শেষমেশ বঙ্গবন্ধুকে তার জীবন দিতে হয়। সুতরাং বাকশালকে স্বৈরাচারী শাসন ব্যবস্থা বলার আগে বাকশাল নিয়ে এই নথিগুলা পড়বার চেষ্টা করেন। আমি কমেন্ট বক্সে প্রত্যেকটা নথির লিংক দিয়ে দেবো, আপনারা আশা করি পড়ে নেবেন। অন্তত পক্ষে এই ভিডিওটা আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক আছেন ছড়িয়ে দেন, মানুষ জানুক, সবাইকে জানানোর চেষ্টা করেন। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।